ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এক যাযাবর খাতে দিনে এসেছি। পুরো ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবো কখন এসেছি, কোথায় এসেছি। আর বাকি আমাদের সাথে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। চলো। যে পাহাড়টি দেখা যাচ্ছে, পাহাড়টার নাম হচ্ছে নীলাচল পাহাড়। এই পাহাড়ে রয়েছে কামাখ্যা মন্দির, কামাখ্যা মায়ের মন্দির। এটি আদি মন্দির না, আদি মন্দির হচ্ছে কামরূপ কামাখ্যায় ছিল, যেটা পরবর্তীকালে কোচবিহারের কোচ রাজা মন্দিরটি স্থাপিত করে গুয়াহাটি আসাম অঞ্চলের এই নীলাচল পাহাড়ের ওপর। কামাখ্যা মন্দির হচ্ছে দেবী আদি শক্তির একটি শক্তির পীঠস্থান। এখানে শক্তির আরাধনা যেমন করা হয়, তার সাথে সাথে কিন্তু এখানে তন্ত্র সাধনাটাও করা হয়। তো আজকের এই ভিডিওটা হচ্ছে কামাখ্যা মন্দির আমরা দর্শন করতে গিয়েছিলাম, তার পুরো ভিডিওটা এখানে রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর ভিডিওটির সাথে দেখুন কিভাবে আপনারা এই কামাখ্যা মন্দিরে যেতে পারবেন। যেমন কোনো শুভ কাজে যেতে হলে একটু বাধা পড়ে, ঠিক সেরকমই আমাদের কামাখ্যায় যাওয়ার সময় আমাদের ট্রেন ছিল শুক্রবার রাত 10টা। সেই ট্রেনটা কোচবিহারে এসে পৌঁছায় শনিবার ভোর 4:58-তে। অলমোস্ট 8 ঘন্টা লেট ছিল এই ট্রেনটা ছিল বেঙ্গালুরু গুয়াহাটি এক্সপ্রেস। 4:58 বাজে তখন আমরা কোচবিহার স্টেশন থেকে ট্রেনটা ধরি। ট্রেনটা ছিল 9 ঘন্টা লেট। সারা রাত কিন্তু আমরা কোচবিহারের যে ওয়েটিং হলটা আছে সেখানে আমরা কাটিয়েছিলাম। 12590 বেঙ্গালুরু গুয়াহাটি এক্সপ্রেস। এই এক্সপ্রেস কিন্তু 9 ঘন্টা 8 ঘন্টা লেট করে। তাই যারা কামাখ্যা যাওয়ার জন্য ট্রেন বুক করছো তারা একটু দেখে নিও, এই এক্সপ্রেস বাদ দিয়ে বাকি এক্সপ্রেসগুলোতে একটুখানি চেষ্টা করো। তো ফাইনালি আমরা কামাখ্যায় পৌঁছালাম, তখন বেলা বাজে প্রায় 12টা, যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল সকাল 5টা। তো কামাখ্যা স্টেশনে পৌঁছে ওখান থেকে একটা অটো রিজার্ভ করতে হবে, যেটা 200 থেকে 250 টাকা ভাড়া নেবে, এর বেশি নয়। আমরা টোটাল পুরো অটোটাই রিজার্ভ করে আমরা চলে গেছিলাম। তো সেদিন যেহেতু আমাদের পুজো দেওয়া সম্ভব হয়েছিল না, কারণ অনেক লেট হয়ে গেছিলো, তা আমরা ওখানে গিয়ে একটা হোটেল বুক করি। হোটেলটা অসাধারণ। হোটেলটার নাম স্ক্রিনে আমরা দিয়ে দিয়েছি, আমরা কন্ট্যাক্ট নাম্বারও ওখানে শেয়ার করে দেবো। হোটেল ওম রেজিডেন্সি গ্র্যান্ড, যেখানে ফুডিংটাও তোমাদের অ্যাড থাকবে। এখানে ব্রেকফাস্ট এবং ডিনারটা অটোমেটিক্যালি অ্যাড আছে, আর শুধু লাঞ্চটা তোমাদের বাইরে থেকে কিনে খেতে হবে। হোটেলটা দেখো, হোটেলটা আমি ভিউটাও দিয়েছি। এটা যেহেতু হোটেলের সেদিনকার খুব বেশি পরিমাণে ক্রাইসিস ছিল, তো আমাদের 2 রুমের হোটেল পাইনি, আমরা 3 বেডেরই কিন্তু রুম নিতে হয়েছিল, কারণ সেদিনকার প্রচণ্ড পরিমাণে লোক গেছিলো, স্যাটারডে ছিল, তো হোটেল পাওয়া যায়নি। যদি আগে থেকে অনলাইনে তোমরা বুক করে যেতে পারো তো সেক্ষেত্রে সুবিধা হবে। হোটেলটার আরেকটা প্লাস পয়েন্ট ছিল, একদম ব্যালকনি থেকে নীলাচল পাহাড়ের সৌন্দর্য যেটা থাকে আমরা কিন্তু সেটা উপভোগ করতে পেরেছি। দেখো, জাস্ট ব্যালকনির দরজাটা খুললেই তোমরা পুরো পাহাড়ের নীলাচল পাহাড়টা পুরো দেখতে পারবে। আমার এটা সত্যি অসাধারণ লেগেছে। হাওয়াও দিচ্ছিল, তবে গরম ছিল, অতটাও কোনো ঠান্ডা ছিল না, ওর জন্য একটু আমরা এসি রুমই বুক করেছিলাম। বাট এখানে কিন্তু হাওয়াও ছিল, হাওয়াটা প্রচণ্ড ঠান্ডা, ভালো লাগছিল। সারাদিন অতক্ষণ ট্রেন লেটের পরে জার্নি করে যখন আমরা গিয়ে হোটেলে পৌঁছাই, বেশ কিছুটা স্বস্তি কিন্তু পেয়েছিলাম। তারপর আমরা দুজনে রেডি হয়ে নিয়েছিলাম লাঞ্চের জন্য, কারণ হোটেলে লাঞ্চ প্রোভাইড হবে না, তো লাঞ্চের জন্য আমরা বাইরে যেতে হবে। বাট ওখানে বলেছিল যে যদি এক্সট্রা টাকা দেওয়া হয় তাহলে হোটেলেই কিন্তু লাঞ্চ আমরা করতে পারবো। তো আমরা আর বাইরে যাইনি, হোটেলের লাঞ্চের জন্যই আমরা হোটেলের যে ফুডিং লজ রয়েছে সেখানে চলে গেছিলাম। এখানকার ভিউ কিন্তু সত্যি অসাধারণ। মানে এখানেও ফুডিং লজেও যে ওরা যে ব্যবস্থা রেখেছিল সেটাও সাজানো গোছানো, একদম ক্লিন, পরিষ্কার। সার্ভিসও খুব ভালো, খাবারের টেস্টও ভালো, আর তাছাড়া এখানে যে অ্যাম্বিয়েন্স রয়েছে সেই অ্যাম্বিয়েন্সটা কিন্তু সুন্দর। তোমরা দেখো, প্রত্যেকটা জায়গায় এখানে মেনু দেওয়া আছে। এই মেনুটা হচ্ছে, এটা ডিনারে পাবে উইদাউট কস্ট। মেনুতে দেখে নাও কতগুলো আইটেম রয়েছে, 13 রকমের আইটেম রয়েছে উইদাউট কস্ট। তোমরা আনলিমিটেড এই ডিনারের মেনুটা কিন্তু পাচ্ছ। আর এই যে ফুডিং লজেও যে ব্যালকনি থাকে, আমি এই রেস্টুরেন্টে না গেলে হয়তো বুঝতে পারতাম না। দেখো,
ফুডিং লজটাও কি সুন্দরভাবে সাজানো, চাইলে সন্ধ্যাবেলা এসে তোমরা এখানে গল্প করতে পারো। হাতে যদি সময় নিয়ে আসা যায়, আমাদের সময়টা খুবই কম ছিল হাতে, তাহলে সন্ধ্যাবেলা এসে এখানে কিন্তু একটু আড্ডা দেওয়া হয়। তবে যেটা আমার মনে হয়েছে, খুব গরম, অতটাও ঠান্ডা এখানে নেই। আর এনাকে দেখো, ক্লান্ত হয়ে এসে ও ফুডিং লজের ব্যালকনিতে এসে ও রেস্ট করছে। ওকে খাবার দেওয়ার জন্য ফুডিং লজের ব্যালকনিতে আসতে হয়েছে। আর যেখানে আমরা খেতে বসেছিলাম তার বাইরে জানালা দিয়ে এই ভিউটা আমি পেয়েছি। একদম সবুজ, পুরোটা সবুজ, পুরো সব গাছপালায় ভরা। আর পাশে হচ্ছে নীলাচল পাহাড়। আর পুরো শহরটা, পুরো গুয়াহাটি শহরটা কিন্তু এই জানলা দিয়ে তোমরা দেখতে পারবে। অসাধারণ অ্যাম্বিয়েন্স, থেকে খেয়ে আরাম করে কোনো রকম হেট্রিক শিডিউল এখানে হবে না। আর এই দেখো গাছের সামনে একটা কদবেল গাছ, সেখানে কদবেল হয়েছে। তারপর বিকেলবেলা আমরা বেরিয়ে গেছিলাম। বিকেলবেলা একটু রেস্ট নিয়ে আমরা দুজনে রেডি হয়েছিলাম, যেহেতু এসেই কিন্তু মন্দিরে যাওয়া হয়নি, তার জন্য আমরা বিকেলবেলা রেডি হয়ে নিয়েছিলাম। আমি এখানে কিছু ভয়েস দিয়েছিলাম, পরে ভয়েসটা আমার এডিট করতে হয়েছে, কারণ সব ভয়েসের সাথে ব্রেকডাউন হয়ে গেছিলো তাই। তো বিকেলবেলা আমরা রেডি হয়ে চলে গেছিলাম মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু পাহাড়ের ওপরে মন্দির মা রয়েছেন, অবস্থান করছেন, তো সেক্ষেত্রে অনেকটাই উঁচুতে উঠতে হবে, তো আমার একটু কষ্টই হয়েছিল উঠতে। তো এখান থেকে বললো যে বিকেলবেলা সন্ধ্যা আরতি হয়, কিন্তু পুজো দেওয়া যায় না, বাট এখানে দিয়া জ্বালানো যায়, প্রদীপ জ্বালানো যায়, আর নারকেল ফাটানো যায়। এটা বিকেলে এখানে সবাই রিচুয়ালস, সবাই তার মনোবাঞ্ছা রেখে তার দিয়াটা জ্বালায়, আর এখানে নারকেল দেয় গোটা, সেই নারকেলটা তোমাকে ফাটাতে হয়। তো যেমন বলা সেরকম কাজ। আমরা এখানে চলে এসেছি মন্দিরে। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। একটু বলে দিই, সকালবেলা মন্দিরে আসলে যেভাবে তুমি ফ্রিভাবে ঘুরতে পারবে না, কিন্তু যদি সন্ধ্যার দিকে একটু রাত করে আসা যায় তাহলে কিন্তু এখানে পুরো ফ্রিভাবে ঘুরতে পারবে, ফটো তুলতে পারবে। বাট সকালের দিকে না, ফটো অতটাও তোলা যায় না, যেহেতু লাইনে দাঁড়াতে হয়। কিছু কিছু জায়গায় ক্যামেরাতে লেখা থাকে যে মোবাইল ফোন ইউজ করা যাবে না। বিকেলের ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞাটা নেই, তুমি তোমার মতো করে ফটো তুলে ঘুরে বেরিয়ে সন্ধ্যা আরতি দেখে দিয়া জ্বালিয়ে একদম ফ্রি টাইমে তুমি বিকেলটা সুন্দরভাবে ঘুরতে পারবে, যেটা সকালে হয় না। তো এখানে দিয়ার জায়গা, এখানে দেখো হাজার হাজার দিয়া জ্বলছে, সবার মনস্কামনা নিয়ে মাকে দিয়া জ্বালায়। তো আমিও এখানে কিন্তু একটু দিয়া জ্বালিয়ে নিয়েছিলাম। তারপর ওই মন্দিরটার চারপাশটা একটু প্রদক্ষিণ করেছিলাম আমি। প্রদক্ষিণ করার পরে আমার নারকেল ফাটানোর জন্য আমি খুঁজছিলাম যে কোথায় নারকেলটা ফাটাই, কারণ আমার এটা প্রথমবার আমি গেছি এখানে, তো তার জন্য আমার একটুখানি অসুবিধা হয়েছিল। তো যাই হোক, আমি নারকেল ফাটানোর জায়গাটা পেয়ে গেছিলাম, একটা শীতলা মায়ের মন্দিরের সামনে ফাটায়। তো এই যে আমার বর, যে নারকেলটা ফাটাতে পারিনি, লাস্টে আমিই ফাটিয়েছিলাম। ও এমনভাবে নারকেলটাকে ফাটাচ্ছিল যেটা নারকেলটা আর কোনোদিনও ফাটবে না, ওর মনে হচ্ছিলো যেন হাতে ব্যথা লাগবে। তো আমি ফাটিয়েছিলাম নারকেলটা। তো তারপর আমরা পুজো শেষ করে মন্দির পরিক্রমা করে সব জায়গাগুলো দেখে নিয়ে আমরা এখানে পুজো দিয়ে দুজনে একটুখানি সেলফি তুলে, যেহেতু বারবার তো সব জায়গায় আসা যায় না, তো একটুখানি দুজনে ফটো তুলে নিয়েছিলাম, যেহেতু মোবাইল এখানে অ্যালাউ ছিল। তো সেলফি তুলে নিয়ে, এই যে দেখো সেলফি তুলে নিয়েছে মন্দিরের সামনে, আমিও তুলে নিয়েছি, আমাকেও একটা সেলফি তুলে দিয়েছিল। মন্দিরের কিছু ফটো তুলে নিয়ে আমরা রওনা হই হোটেলের দিকে। হোটেলের ডিনারটা এতগুলো আইটেম ছিল, তো সেরকম চাইলে কেউ রাইস খেতে পারে, কেউ রুটি খেতে পারে, কেউ চাউমিন খেতে পারে, সব অপশানই তোমাদের কাছে ছিল। তো একটু খাওয়া দাওয়া করে নিয়ে আমি চলে গেছিলাম আমার ব্যালকনিতে। এই যে ভিউটা ছিল, এটা ছিল অসাধারণ। রাতের গুয়াহাটি শহর সত্যি পাহাড় থেকে যারা দেখেছে তারাই বুঝবে এটা সৌন্দর্য কতটা খানি। এটা সত্যিকারেরই মানে একদম দৃশ্যটা মনে রাখার মতো। তারপরে গুড মর্নিং সকাল রাত্রি বাজে তখন এখন বাজে 1:50, এখন গিয়ে মন্দিরে আমরা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়ালে তবে অনেক লেট হয়ে যাবে, কারণ আমাদের আজকে আমাদের পরের দিন যেহেতু ট্রেন ছিল, তার জন্য আমরা রাতের বেলা 1টার সময় লাইনে দাঁড়িয়ে, এরকম কোনো ব্যাপার না, সবাই 1টা থেকে লাইনে দাঁড়িয়েছে, আমাদের দেরি হয়ে গেছে, ট্রেন ছিল পরের দিন 12টা, 1টাতেই যাওয়ার কথা ছিল। তো এই জন্য রাতের বেলা আমরা বেরিয়ে পড়েছি স্নান ধান করে। একটা না আমাদের প্রায় 1:30টার মতো হয়েছিল, কারণ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওর জন্য লেট হয়ে গেছিলো। 1:30টার সময় গিয়ে দেখছি বন্ধুরা যে এত লাইন, প্রায় 500 থেকে 600 লোকের পেছনে গিয়ে রাত 1:30টায় আমরা লাইন দিয়েছি।
আর লাইনে দাঁড়াতে দাঁড়াতে কিন্তু দেখো ভোর হয়ে গেছে। লাইনটা ছিল হচ্ছে কুপনের, কুপন এখানে স্টার্ট হয় 4টে থেকে দেওয়া, বাট তোমাকে লাইনে দাঁড়াতে হবে ওই 1টা-1:30টার সময়, তবে গিয়ে সকাল সকাল পুজো করতে পারে 12টার মধ্যে। কারণ 12টার মধ্যে যদি তোমরা পুজো না দাও তাহলে কিন্তু 12টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে ভোগ আরতির জন্য, আবার তোমাদের পুজো দিতে দিতে 5টা থেকে 6টা বেজে যাবে। তো ওই কারণেই সকালটা অতটা ভিড় হয়। আর এখানে যেখানে মন্দিরে প্রবেশ করা ছিল সন্ধ্যাবেলায় একদম স্ট্রেট গেট দিয়ে প্রবেশ করা ছিল, বাট এখানে আরও পাহাড় ঘুরে নিয়ে গিয়ে কিন্তু এই প্রবেশদ্বারটা রয়েছে। তো লিটারেলি অনেকটা পাহাড়ি উঠতে হবে। তো যারা বয়স্ক এখানে একটা সুবিধাও আছে, 60 বছরের ওপরে হলে এদেরকে পাস দেওয়া হয় এনাদেরকে স্পেশাল, যেখানে কোনো লাইন ছাড়াই কিন্তু গর্ভগৃহে দর্শন করা যায়। আর তারপর আমরা অনেকক্ষণ লাইন দিয়ে আমরা পুজোটা কমপ্লিট করেছি। ভেতরে কোনো রকম মোবাইল অ্যালাউ ছিল না বলে আমরা ভিডিওটা কমপ্লিট ভেতরে দিতে পারিনি। তো পুজো দেওয়ার পরে আমরা কিছু সেলফি তুলে কিছুক্ষণ রেস্ট করে আমরা রওনা দিয়েছিলাম ফেরার পথে। সত্যি সত্যি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ 2 রাত পরপর জাগা ছিলাম। তারপরে যে ট্রেনটায় আমরা এসেছিলাম হামসফর ব্রহ্মপুত্র এক্সপ্রেস, সেটাও কিন্তু অলমোস্ট 3 ঘন্টা লেট ছিল। তো যাই হোক বন্ধুরা, মায়ের দর্শন করেছি, খুব ভালোভাবে দর্শন হয়েছে। আর সত্যি যদি তোমরা কেউ কোনোদিন যেয়ে থাকো মায়ের কাছে, তো অসাধারণ একটা শক্তি নিজের মধ্যেও তোমরা পাবে। যারা যারা যাওনি তারা নিশ্চয়ই একবার করে মায়ের মন্দিরে পুজো দিয়ে এসো। আসার পরে আমি সত্যি ক্লান্ত হয়ে গেছিলাম, কোনোরকমভাবে ভিডিও করতে পারিনি। কয়েকটা স্টিল ফটো আমি তুলে নিয়েছিলাম তখন। তো যদি চ্যানেলটা ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, শুভ রাত্রি।